করতে পারি। দ্য হোল পয়েন্ট ওয়াজ দিস। তো এই করে 4 তারিখ রাত 8টার সময় আমি ভিডিওটা করি এবং 12টার সময় আমার ফেসবুক পেজেই ছাড়ার কথা ছিল, বাট আমাদের যে রাউন্ডের গাড়ি ছিল ওইটা আমি মিস করেছিলাম, কারণ আমার তো ক্যান্টনমেন্ট থেকেও ইজিলি বের হতে হবে, না হলে তো আমি পরের দিন মার্চে জয়েন করতে পারবো না। এন্ড আমি তো ধরেই রেখেছিলাম যে আমি যদি ভিতরে থাকি তাহলে আল্লাহ জানে কোথায় গায়েব হবো, আর গায়েব হওয়া মানে তো আর বেঁচে ফেরার চান্সেস নেই, বিকজ তখনও তো আমরা জানি না যে আমরা পরের দিন দেখতে পারবো যে হাসিনা চলে গেল। মানে দ্যাট ওয়াজ লাইক, কি বলবো, মিরাকিউলাস। আমরা কেউ ভাবিনি। অনেকে আমাকে যদিও বলেছে যে আমি অফিসারের ছেলে, আমি হয়তো আগের থেকে জেনেছিলাম। যাই হোক, হাসিনা আমার কোনো রিলেটিভ ছিল না যে রাত্রেবেলা আমাকে বলে গিয়েছে যে পরের দিন আমি পালাবো। এনিওয়ে, সো রাত 12টার মধ্যে দিতে পারিনি, তো সারা রাত ধরে আমি বিভিন্ন ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিই, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। তো ওদের কাছে দিয়ে বলি যে তোরা সকাল 8টায়, ঠিক 8টায় ইউ উইল রিলিজ দিস, এবং তখন আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট আউট অফ দ্য ক্যান্টনমেন্ট এন্ড আমি ডিরেক্টলি জয়েন করব হলো মিরপুর। 5 আগস্টে একজন সৈনিক নৌবাহিনীর তিনি হাসিনার বিরুদ্ধে একটি ভিডিও বার্তা দিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে নেমেছিলেন। তিনি জানতেন তারপর যদি হাসিনার পতন না হয় তাহলে তার মৃত্যু হবে, তার পারিবারিকভাবে হেনস্থ সব কিছু হবে, কিন্তু তারপরও নিজের নৈতিকতা এবং নিজের সামাজিকতার দায়বদ্ধতা থেকে রাজপথে যখন ছাত্রদের রাসেল মিছিল দেখতেছিলেন, ছাত্রদের রক্ত দেখতেছিলেন, তখন এগুলো সহ্য করতে না পেরে তিনি রাজপথে নেমে এসেছিলেন। অবশেষে তার সেই ভিডিও বার্তা ডিলিট হয়ে যাওয়ার পর আবার ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে কোন মাইন্ডের কারণে আসলে মূলত 5 আগস্টে একজন সেনা কর্মকর্তা হয়েও তিনি রাজপথে নেমেছিলেন। দর্শক, তার আলোচনা শুনলে আশা করি আপনার শরীরে পশম দাঁড়িয়ে যাবে যে একটা মানুষ আসলেও কতটা ত্যাগ করার পর কতটা জীবনকে হুমকির মুখে ফেলে রাজপথে নেমেছিল। স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমরা কাকে নিয়ে কথা বলবো, কার সাথে কথা বলবো। আমি আর ভূমিকায় খুব বেশি গেলাম না। আমি প্রথমেই আমার আজকে যে অতিথি তার সঙ্গে আপনি পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন লেফটেন্যান্ট ইন্তিসার ইনজামাম, যিনি গতকাল বরখাস্ত হয়েছেন, অর্থাৎ 18ই মে 2025 সালে, যাকে নৌবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এবং 5ই আগস্টের আগে পরে তার যে ভূমিকা ছিল মূলত সেটি তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ইন্তিসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। তো আমরা বিস্তারিত যাব আপনার সাথে আলোচনায়, কি হলো, কেন হলো, এই বিষয়গুলো নিয়ে। প্রথমেই আমরা দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক, 5ই আগস্ট নৌবাহিনীর এক কর্মকর্তার ভিডিও পুরো দেশে যে ভাইরাল হয়েছিল এবং পুরো দেশ জুড়ে সেটি বেশ আলোড়ন তৈরি করেছিল। আমরাও সে বিষয়টি নিয়ে সে সময় কথা বলেছি, কাজ করেছি, এবং আমি তো বলবো যে তা এই বক্তব্যটি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে ভেতরে সৈনিক এবং জুনিয়র লেভেলের কর্মকর্তা যারা আছেন বিশেষত, তাদের মধ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে হয়তো যার একটা প্রভাব নিশ্চয়ই হাসিনার পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পড়েছে। এই ব্যাপারে নিঃসন্দেহে আমি আপনাকে ওই ভিডিওটা একটু শেয়ার করে আমরা একটু দেখি যে ইন্তিসার কি বলেছিলেন 5ই আগস্ট 2024-এ। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট KSM ইন্তিসার ইনজামাম, বাংলাদেশ নৌবাহিনীর একজন। আজ আমি কোনো দলের না, কোনো সংগঠনের না, আমি আজকে জনগণ। আজকে আমি জুলুমকারীদের বিরুদ্ধে ডাক। আমাদের নেভাল একাডেমিতে ঢুকতে শেখানো হয় আল্লাহর পক্ষে লড়াই করো। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সত্যের পথে, নীতির পথে, ন্যায়ের পথে রুখে দাঁড়ানো যেমন একজন মুসলিমের দায়িত্ব, তেমনি প্রত্যেক জনগণের দায়িত্ব। আজ আমি প্রত্যেক জনগণের জন্য সেই ডাক। আমার এই ডাক কতদূর যাবে আমি জানি না, তবে বন্ধ করানোর জন্য রাজাকার, BNP ইত্যাদি নাম দেওয়া হবে। দাড়ি দেখে বলবে আমি জামাত শিবির, তবে আমি একজন বীর প্রতীক সন্তান। আমার বাবা আর্মিতে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথেই SSF এ চাকরি করেছেন। তবে জনগণ এইসব আর খায় না। ইনাফ ইজ ইনাফ। আমাদের দেশ আজ ভালো নেই। আমাদের জনগণ আজ আর্তনাদ করছেন। এই আর্তনাদ আজকের না, এই আর্তনাদ 2009 সালে যখন 57 জন অফিসার মৃত্যুবরণ করেন, খুন করে ফেলা হয়, মৃত্যুবরণ।
এর মধ্যে ছিলেন আমার বাবার আর্মির কোর্সমেট, আমার বন্ধুদের বাবা এবং আরো অনেকেই। 1971 সালেও এত অফিসারের মৃত্যু হয় নাই। আজকে ছাত্র আন্দোলনের উপর যেই কিল অন সাইট অর্ডার দিয়েছেন, ওই দিন সেটা কই ছিল মাননীয় প্রধানমন্ত্রী? আজকে আমার এই প্রশ্ন সেই সকল অফিসারের পক্ষ থেকে যাদের চাকরি কেড়ে নিয়েছিলেন এক রাতের মধ্যে, এবং পর্যায়ক্রমে আরো যাদের চাকরি শেষ করে দেন। প্রত্যেকটা অফিসার এবং তাদের পরিবারের আতঙ্ক আমার মনে এখনো আছে। পিতৃহীন সন্তানদের কান্না কেউ ভোলে নেই। আজকে ছাত্রদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে আচরণ, এই আচরণ কোথায় ছিল বিডিআর জওয়ানদের সাথে? ছাত্রদেরকে রাজাকার ডেকে আপনার ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে কেমনে পারলেন? কিন্তু সেদিন অফিসাররা কিছু করতে চাইলে কোনো ধরনের সিদ্ধান্ত আপনি দিতে পারলেন না। তো আপনার 2012 সালে থেকে আপনার দাড়ি পড়া ছেলে রাস্তায় দেখলেও তাকে তুলে নিয়ে যান। এমন অবস্থায় গিয়েছে যে আমার উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে বলছে, তুমিও সাবধানে বাইরে যাও, তোমাকে দেখেও তুলে নিয়ে যাবে। তাইলে আপনি এবং আপনার সরকার কি মুসলিম বিদ্বেষী, যেখানে পুরো পৃথিবীর মুসলিমরা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন? আপনি এই মুসলিম গরিষ্ঠ দেশে ইসলামোফোবিয়া ছড়াচ্ছেন, আমার ভাইদের আত্মমর্যাদায় আঘাত করে মরিয়া করে দিচ্ছেন। সংখ্যালঘু ভাই যারা আছেন তাদের পুঁজি করে সংঘর্ষ লাগিয়ে তাদের ক্ষতি হতে দিয়ে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মতাদর্শ চালাচ্ছেন। আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তবে আজকে আমরা বলি ধর্ম যার যার, সংগ্রাম আমাদের সবার। ছাদে খেলারত অবস্থায় 6 বছরের শিশু রিয়াকে আপনার পুলিশ খুন করেছে, আর 4 বছরের শিশু আহাদ 8 তলার বাসায় বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়েছিল, পুলিশ তাকেও খুন করেছে। সরকার যেমন ভাবে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তেমনি আপনি আপনার আশেপাশের পোষাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। আর আপনার শেখ পরিবার নিয়ে তো আর নাই বলি। প্রত্যেকটা মসজিদে জোরপূর্বক দোয়া করাচ্ছেন, আবার এরা এদের মতো সন্ত্রাসবাদ আচরণ চালিয়ে দেশের মানুষদের ক্ষতি করতেই আছে। ছোট ছোট বাচ্চাদের 2020-এ সুশীলদের ভিতর থেকে যারা সৎসাহসী প্রতিবাদী, এরা সবাই ক্ষতিগ্রস্ত, এবং তার সাথে যুক্ত হলো মেজর সিনহা এবং আবরার ফাহাদের হত্যা। এখন এসেছেন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শুট করার বেআইনি সিদ্ধান্ত নিয়ে, এবং এর মধ্যে ডিফেন্সকে জড়িত করে আমাদের আত্মমর্যাদা এবং নৈতিকতার প্রশ্ন এনেছেন। এই জন্যই আজকে আমি একটা জুনিয়র অফিসার হয়েও সকল সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার কারণে আজ সারা বিশ্বের সামনে আমরা লজ্জিত, এবং আমাদের ভাই বোনদের সামনেও আমরা সমালোচিত। ছাত্রদের ছোট একটা আন্দোলন, সেইটার উপায় না করে কেন আপনার এই গেদর লীগকে আমাদের ছাত্রদের উপর লেলিয়ে দিলেন? কেন? এখন আর এটা ছাত্র আন্দোলন পর্যায়ে নেই ম্যাডাম। আপনার এবং আপনার পোষাদের সময় শেষ, ইনশাআল্লাহ। আজ আমার বার্তা শেখ হাসিনার কাছে না, আজ আমার বার্তা সবার আগে আমার সৈনিক, নেভির নাবিক এবং এয়ারফোর্সের এয়ারম্যানদের নিকট। আপনারা আমাদের ভাই, আপনাদের শক্তিতে শক্ত 3 বাহিনী। আপনারা যদি চান জনগণের পক্ষে, আপনারা সবচাইতে বড় ঢাল। অফিসার আছে, চেইন অফ কমান্ড আছে, তবে এইসব বানানো কি দালাল রাজনীতিবিদের চাকরগিরি করতে? বীর সৈনিকদের এই কলিজা। আমি জানি যে আপনাদেরও ভিতর অনেক ক্ষোভ, সত্যের পথে দাঁড়াতে না পেরে। আজকেই সময়, এই হয় জনগণের পক্ষে অস্ত্র ধরেন অথবা ভুলে যান যে আপনি একজন সৈনিক। আপনার এই ভিডিওটা কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তো এই ভিডিওটা প্রচারের পরবর্তী প্রতিক্রিয়া কি? আপনি যেহেতু নৌবাহিনীতে ছিলেন, লেফটেন্যান্ট একজন অফিসার, ভিতরে কি প্রতিক্রিয়া হলো, পরবর্তীতে কি প্রতিক্রিয়া হলো, আমরা একটু আপনার কাছ থেকে শুনি। ইন্তিসার, ওটা আন্দোলনের সাথে আমার কোনো কানেকশন ছিল না, বাট 18 তারিখের পর থেকে যা যা হলো, প্রত্যেকটা জিনিস এমন একটা পর্যায়ে আমাকে মেন্টালি এবং রেশনালি যদি বলেন যে চিন্তায় ঢেলে দিয়েছিল যে আজকে যদি অফ হয়ে যায় তাহলে 2009, 2013, 2018, 2020 এটা আবার হবে, এবং এবার এমন ভাবে হবে যেটা আসলে মানে এরপর তারা নিজেদেরকে গড ভাবা স্টার্ট করবে, ভগবান লেভেলে নিয়ে যাবে।
তো এইসব চিন্তা করে আমি 27 তারিখ থেকে মোটামুটি চিন্তা করতে করতে 3 তারিখে আরো ক্লিয়ার হই। আমি আমার মার সাথে কথা বলি। আমার মারাও প্রথমে রাজি ছিল না। পরে 4 তারিখে যখন দেখলাম সবাই ডাক দিল, তো আমিও রেডি হলাম যে না, এবার হয় ইস্পার অথবা উস্পার। এখানে আমাকে নিয়ে বিষয় না, এখানে হলো সকলের একত্রিত হয়ে একটা কাজ, যেখানে এই হাসিনাকে সরাতে হবে এবং স্টেটাস কো এটা নিয়ে যাতে আমরা প্রশ্ন করতে পারি, এটা নিয়ে যাতে আমরা জানতে পারি, আমরা যাতে অন্য ন্যারেশনস বুঝতে পারি বা বুঝার চেষ্টা করতে পারি, প্রশ্ন করতে পারি। দ্য হোল পয়েন্ট ওয়াজ দিস। তো এই করে 4 তারিখ রাত 8টার সময় আমি ভিডিওটা করি এবং 12টার সময় আমার আমার ফেসবুক পেজেই ছাড়ার কথা ছিল, বাট আমাদের যে রাউন্ডের গাড়ি ছিল ওইটা আমি মিস করেছিলাম, কারণ আমার তো ক্যান্টনমেন্ট থেকেও ইজিলি বের হতে হবে, না হলে তো আমি পরের দিন মার্চে জয়েন করতে পারবো না। এন্ড আমি তো ধরেই রেখেছিলাম যে আমি যদি ভিতরে থাকি তাহলে আল্লাহ জানে কোথায় গায়েব হবো, আর গায়েব হওয়া মানে তো আর বেঁচে ফেরার চান্সেস নেই, বিকজ তখনও তো আমরা জানি না যে আমরা পরের দিন দেখতে পারবো যে হাসিনা চলে গেল। মানে দ্যাট ওয়াজ লাইক, কি বলবো, মিরাকিউলাস। আমরা কেউ ভাবিনি। অনেকে আমাকে যদিও বলেছে যে আমি অফিসারের ছেলে, আমি হয়তো আগের থেকে জেনেছিলাম। যাই হোক, হাসিনা আমার কোনো রিলেটিভ ছিল না যে রাত্রেবেলা আমাকে বলে গিয়েছে যে পরের দিন আমি পালাবো। এনিওয়ে, সো রাত 12টার মধ্যে দিতে পারিনি, তো সারা রাত ধরে আমি বিভিন্ন ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিই, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। তো ওদের কাছে দিয়ে বলি যে তোরা সকাল 8টায়, ঠিক 8টায় ইউ উইল রিলিজ দিস, এবং তখন আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট আউট অফ দ্য ক্যান্টনমেন্ট এন্ড আমি ডিরেক্টলি জয়েন করব হলো মিরপুর থেকে। যদিও আমি এক্সাক্ট লোকেশনটা বলি নাই, বিকজ কে জানে কে কাকে কি বলছে, বিকজ ওই সময় আসলে কাউকে, মানে আমি যে ট্রাস্ট করব, যদিও আমার খুব কাছের ফ্রেন্ড, তারপরেও ট্রাস্ট করতে পারছি না। আর কোনো অফিসারদেরকে তো বলার প্রশ্নই আসে। তো আলহামদুলিল্লাহ, ওই যে আল্লাহর প্ল্যান, এটা আসলে আমি প্ল্যান করেছি বাট আল্লাহ মিলিয়ে দিয়েছে। তো ওইভাবেই ডিস্ট্রিবিউট করলাম। সকালবেলা ফজরের নামাজ পড়লাম, ড্রেস পরে, আমার ইউনিফর্ম পরে। এর একটু আগে আমার মায়ের সাথে লাস্ট কথা হলো। আম্মুকে বললাম যে আম্মু, তোমার সাথে তো কথা বলেছিলাম, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, এবং আমি শুনেছি যে গ্রাউন্ডে আজকে যারাই যাবে ফায়ারিং করে একদম মেরে ফেলে দেওয়া হবে। সো আমি ইউনিফর্ম আর পরতে পারবো না যদি এরকম কিছু হয়ে যায়। সো এটা চিন্তা করে ওই দিন বের হলাম। 8টার সময় আমি বাসকে বলে রেখেছিলাম, তো ওরা তো বুঝে নাই যে আমার মাথায় কি চলছে। 8টার সময় আমি আমাদের যে অফিস ছিল হাজি মোহসিন বেজের, ওখানের অফিসের ওয়াইফাই দিয়ে, কারণ বাইরে মোবাইল ডেটাও ঠিক করে চলছিল না, তো ওইটার ওয়াইফাই দিয়ে আমার অ্যাকাউন্টে আপলোড করে কিছু মানুষকে হালকা করে ইঙ্গিত করি যে ওটা আমার অ্যাকাউন্ট চেক করতে, মানে যাকেই সামনে পাই আমার আশেপাশে যারা সৈনিক ছিলেন, এবং বলি যে যত তাড়াতাড়ি পারো প্রচার করে দাও। এটা স্পেসিফিক কেউ ছিল না, ইট ওয়াজ গ্রুপ অফ পিপল। এটা হলো সবাইকে আসলে, মানে অনেকে বলতে পারে যে এটা আমার বিদ্রোহ করার ইন্টেন্ট ছিল, বিষয়টা এরকম না। বিষয়টা এট দ্যাট পয়েন্ট আসলে এটা অ্যাওয়ারনেস এর বিষয়। বিদ্রোহর পর্যায়ে অলরেডি শেষ, কারণ 3 তারিখে অফিসাররা অলরেডি সবাই, মানে যারা হলো, মানে যাদের মধ্যে কিছু হলো মনুষ্যত্ব বেঁচে ছিল, দে ডিসাইডেড যে না, উই উইল নট ফায়ার। তারপরে উই ওয়ার নট শিওর, বিকজ আসলে বাংলাদেশে এরকম একটা 15 বছর ধরে সরকার চলেছে যারা হলো বোকা মানুষদেরকে নিয়ে বড় বড় অর্গানাইজেশন চালিয়েছে, যারা এতই বোকা যে রাইট এন্ড রং এর ডিফারেন্সটা বলতে পারে না, অথবা ভীতি, ভয় এর জন্য বলতে পারে না। সো ইট ওয়াজ মোর অফ এ রেজিং অ্যাওয়ারনেস বিটুইন অল দ্য অফিসার্স অ্যান্ড মেন। তো আলহামদুলিল্লাহ 8টার সময় পোস্ট করলাম, পরে আমি বাসে উঠলাম, বিসমিল্লাহ পড়তে পড়তে বের হচ্ছিলাম যে গেট দিয়ে জাস্ট বের হই, বিকজ যেহেতু পোস্ট হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে অনেক অফিসার, নিশ্চয়ই খুব জলদি হলো গোয়েন্দাদের হাতে পড়বে। তো আমি জাস্ট কচু ক্ষেত দিয়ে বের হচ্ছি, তখন আমি বাসের যারা আছে তাদেরকে ইঙ্গিত দিয়ে হালকা করে জিজ্ঞেস করলাম যে স্যার, আজকে তো মেরে ফেলতে পারে মানুষদের, কি করা যেতে পারে? তো মানে উত্তরটা পেয়ে আমি আরো ডিমোরালাইজ হয়ে গেলাম যে আসলে ওনাদেরও কিছু দোষ নাই, সবার পিছুটান আছে, পিছুটান আমারও আছে। আমার বাবা মারা গিয়েছে তার 10-15 দিন আগে, আমার মা একা, আমার ভাই। বাট দেন এগেইন
এক একজনের মোরালিটি এন্ড এক একজনের আইডিওলজি তাদেরকে রান করে। সো আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়ে আর চিন্তিত না হয়ে আমি বললাম স্যার আমাকে এখানে নামাই দেন। তখন আমরা জাস্ট 14 নম্বরে ঢুকতে যাচ্ছি, আমাদের কলোনি আছে ওখানে। সো ওখানে নেমে গেলাম ড্রেস পরা অবস্থায়, নেমে যে একটা রিক্সাওয়ালা মামাকে পেলাম। তো ওনাকে বললাম মামা আজকে তোমাদের জন্য আসছি, জানি না বেঁচে ফিরতে পারবো কিনা, কিন্তু যেই কাজের জন্য আসছি আমাকে জাস্ট ওই পর্যন্ত পৌঁছায় দাও, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো ওই মামা মানে কি বলবো, এই যে উনি আমার থেকে কোনো ভাড়া নিলেন না, কিচ্ছু নিলেন না, টান দিয়ে ভিতর দিয়ে সে চলে গেলেন হলো মিরপুর 12-তে। 12-তে কেউ নাই, তখন বাজে মনে হয় 9:45-র দিকে, 9:45 8:30। নেমে দেখি যে ডিওএইচএস এর সামনে পুরাটা ব্যারিকেড দেওয়া, আবার মিরপুর 10-এর দিকে যে রাস্তা ওটাও ব্যারিকেড দেওয়া। তো এই অবস্থায় এখন ভাবলাম যে এখানে যদি আমি একা দাঁড়িয়ে থাকি, ইটস নট গোয়িং টু এন্ড আপ গুড। তো তখন আমার কাছে একটা কাজিনের বাসা ছিল, ওর কাছে গেলাম। আর এর মধ্যে আমি ফোন বন্ধ করে দিয়েছি, কারণ ফোনের মধ্যে অলরেডি ইন্টেলিজেন্সের কল আসছিল। আমি ফোন জাস্ট ক্লিক করে অফ করে দিচ্ছি, যাতে আমার মাইন্ডসেট না চেঞ্জ হয়। কারণ এরকম একটা ডিসিশন ওয়ার চান্সেস আর যে আমি হয়তো আর কখনো ফেরত আসবো না, এই আর কি। যে এমন সিচুয়েশন যে আমি সকালবেলা আম্মুকে বলছিলাম যে আম্মু আমি চলে যাচ্ছি, দোয়া করো, যদি ফেরত আসি তাহলে দেখা হবে, আর যদি না আসি তাহলে দোয়া করে আমি তোমার বেস্ট ছেলে হওয়ার চেষ্টা করেছি। তো আপনি আমাকে বলছিলেন যে আপনি পরবর্তী সময়ে 45 দিন আপনাকে বন্দী করে রাখা হয়েছে নৌবাহিনীর যে অভ্যন্তরীণ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। এই বিষয়গুলো একটু শুনি যে ওইটার সাথে এটা কতটুকু সংযুক্ত বা কি হলো, আমরা জাস্ট ওই ঘটনাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই ধারাবাহিকভাবে। তো এরপরে হলো 9টার মধ্যে আমরা সবাই মানে আমি আমার কাজিনদেরকে একত্রিত করে আমরা আগানো স্টার্ট করলাম আস্তে আস্তে। এর মধ্যে বৃষ্টি হলো, নেট অফ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ 11টা 11:30-র দিকে হঠাৎ করে শুনলাম যে দেয়ার ইজ সাম ডিসিশন পেন্ডিং। তা আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, পরে দেখি যে অনেক মানুষজন চলে এসেছে। তো ওনাদের সাথে আমরা হাঁটা দিলাম গণভবনে। ওইখান থেকে ধানমন্ডির থেকে মানে পুরো সিচুয়েশনটা দেখেছি। হয়তো আমি ডিরেক্টলি ভাঙাচোরা বা এইসব ইনভলভ ছিলাম না, বাট আই ওয়াজ দেয়ার। তো পুরাটা সময় একসাথে ছিলাম জনগণের সাথে, পিছে থেকে একজন এসে কাঁধে তুলে নিলেন। তো এর মধ্যে আবার আমার কাছে ফোন ছিল না, তা আমার আরেকটা ফ্রেন্ড, আমার সাথে যে ছিল, ফ্রেন্ড তো না কাজিন, তো ওকে একজন কল দিয়ে বললো যে ইমতি স্যারকে এখনই সেফটিতে যেতে বল, ওকে হয়তো মেরে ফেলার চেষ্টা কর। তখন আমি জিনিসটা এত সিরিয়াসলি নেইনি। তারপরে আমি ওর কথা শুনে ওর বাসাতেই ফেরত গেলাম। তো রাত্রেবেলা আমি ফোন অন করার পরে আমাকে যে যারা কাঁধে নিয়েছিল ওই ভিডিওটা ছেড়ে আমি ওখানে 9 দফা টাইপের একটা রিকোয়ারমেন্ট দিলাম যে আমাদের এখন ইন্টারিম সরকার বেছে নিতে হবে, 45 নাম্বার আর্টিকেল সরাতে হবে, বিভিন্ন এখন আমার ফেসবুকে আছে। তো এগুলো করার পর আমার বন্ধু রাত্রেবেলা কল দিয়ে বলছে যে তুই ক্যান্টনমেন্টেও যাস না, কারোর সাথে কথা বলিস না, দরকার পড়লে ফোনটা অফ করে দে। ও দেশের বাইরে থেকে আমাকে কল দিয়েছিল। তো আমি তাই করলাম। তবে পরের দিন সকাল 6টায় হঠাৎ 6 তারিখ সকাল 6টায় ঘুম ভাঙলো। ঘুম ভেঙেই ফোনটা অন করে দেখি যে বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ দিচ্ছে। মানুষ বলছে যে আমাদেরকে মেরে ফেলছে অনেকে, এখানে আগুন ধরায় দিচ্ছে, মব ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন আনরেস্ট ছিল, এগুলো তো দেখেছি আমরা। বাট এছাড়া আরেকটা প্রবলেম স্টার্ট হলো সকালবেলা থেকে। আমি দেখলাম যে কিছু অফিসার তারা হলো নিজের পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন পোস্টে যে আমার বিরুদ্ধে বলছে যে আমি বলে বরখাস্তকৃত, আমাকে বলে চাকরিচ্যুত করা হয়েছে, তাই দেখে বলে যে আমি ভিডিও ছেড়েছি, আন্দোলনে জয়েন করেছি। তো এইটা দেখে আই ওয়াজ ভেরি শক যে আমার বাহিনীর অফিসাররা আমাকে নিয়ে এই কথা বলছে। তখন আমি সাথে সাথে ড্রেস পরলাম, ড্রেস পরে আমি হাজি মহসিনে একটা উবার তো না পাঠাও নিয়ে চলে গিয়েছি। হাজি মহসিনে গেলাম 6 তারিখ প্রায় 12টার দিকে। যে আমার যে ওখানে সিও ছিলেন, কমান্ডিং অফিসার ক্যাপ্টেন কিবরিয়া, ওনার কাছে যে রিপোর্ট করলাম, আমি বললাম স্যার আমি চলে এসেছি। স্যার বললো যে উপরের থেকে দেখি কি তোমার এ নিয়ে ডিসপোজাল আসে, আমার হাতে তো কিছু নেই, তুমি রেস্ট নাও রুমে যে, এবং বেস থেকে বের হয়ে না। তো আমি তাই করলাম। আমি রাত পর্যন্ত আই ওয়াজ কমপ্লিটলি ওকে। পরের দিন 7 তারিখ সকাল 9টায় হঠাৎ করে আমার এক্সিকিউটিভ অফিসার আমাকে কল দিল
দিয়ে বলে যে কমান্ডিং অফিসার তোমার সাথে কথা বল। তা আমি গেলাম, যে কমান্ডিং অফিসারের রুমে ঢুকেছি, ঢুকে উনি আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি হি আস্কড মি যে আচ্ছা তুমি কমান্ডিং অফিসারের নামটা কি? ও কমান্ডিং অফিসার ছিলেন ক্যাপ্টেন কিব্রিয়া। জি প্লিজ বলো। তো উনি আমাকে খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করলেন যে বলো তো এখন পরিস্থিতি কি, বা তোমার কি ইন্টেনশন ছিল এন্ড স্টাফ লাইক দ্যাট। তা আমি বললাম যে স্যার আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছি জনগণের স্বার্থে, জনগণের সাথে। আই ওয়াজ কাইন্ড অফ ইমোশনাল, বাট ইমোশনের থেকে আমার বেশি যেটা ছিল যে আমার মনে হয়েছে যে এবার সকলের একত্রিত হতেই হবে, ওই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এবং আমি তাকে এটাও বললাম যে আমার মেইন টার্গেট ছিল স্যার যে আমি যে একটা গুলি খাবো, কারণ অফিসারদের যেটা দেখছি যে অফিসারদের হয়তো আরেকটা অফিসার গুলি না খাওয়া পর্যন্ত টনক নড়বে না। তো আমি গিয়েছিলাম এই বিড়ালের গলায় ঘন্টি পরাতে, ওই যে বলির বকরা যেটাকে বলে। তো তখন বললো যে তুমি যদি মরে যেত তাহলে তো এটা সুইসাইড হতো। আমি বললাম যে স্যার আমি তো সুইসাইড করতে যাইনি, মানে ইন্টেনশনটা সুইসাইডাল ছিল না, ইন্টেনশনটা ছিল যে I will raise an awareness whatever it takes, even if it takes for me to get a bullet. তো এগুলোর পরে স্যারের সাথে আরো অন্যান্য কথা হলো যে আমাকে অনেকে রিচ করেছে, আমি কি কোনো দলের সাথে কিনা। তা আমি বললাম স্যার আমি কোনো দলের সাথে না, তবে আমি অনেক দলের সিচুয়েশন জানি। অনেকে ব্রিগেডিয়ার আজমিকে খুঁজছেন, কারণ ব্রিগেডিয়ার আজমি আমার বাবার ব্রিগেড কমান্ডার ছিলেন, তার ছেলে আমার বন্ধু ছিল। তো ওনাদের বিষয়ে আমি কিছু ডিটেলস জানি, যদিও আমি তাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। তো এগুলো ইস্যুস বললাম। তারপর বিভিন্ন ইসলামিক দল যারা নিউসেন্স ক্রিয়েট করতে পারে, আমি বললাম স্যার সোফার আমি তো রাস্তায় ছিলাম, আমি নিউসেন্স করার মতো কাউকে দেখি নাই, তবে উই শুড বি ভেরি কেয়ারফুল বিকজ প্রেজেন্ট সিচুয়েশনকে হয়তো আমাদের ভিতর থেকে না হলেও বাইরের থেকে এসে অনেকেই চারা দেবে। এবং আই স এরকম সিচুয়েশন হচ্ছিল, বিকজ বিভিন্ন বাসার সামনে যে ভাঙচুর হচ্ছে, হ্যাঁ যে যার মতো যা করছে। এবং 32-এ যখন আগুন দিচ্ছে আমি ওর সামনেই ছিলাম, দেখি যে একটা স্কুলও ছিল, স্কুলের মধ্যে সৈনিকরা আটকা ছিল। আমি ওদেরকে আবার ক্যাব দিয়ে বললাম যে তোমরা ফ্রি আছে, তোমরা নেমে চলে যাও। তো ওরা বললো যে স্যার আমাদের ওয়েট করতে হবে আমাদের অর্ডারের জন্য। তো এগুলো সবকিছু বললাম। তখন স্যারকে বললাম যে স্যার এখন 3 বাহিনীর চিফদের অনেক বড় দায়িত্ব, কারণ সারা রাত ধরে আমাকে এই যে 6 তারিখ রাত এবং সকাল 7 তারিখ সকাল পর্যন্ত আমাকে অনেক ধরনের মানুষ রিচ করেছে হেল্প চেয়ে, যে ভাইয়া আমাদের বাসা পুড়ায় দিচ্ছে, আমাদের বাসায় মব পাঠাচ্ছে, ভাইয়া আমরা তো আওয়ামী লীগ করি না, আমাদেরকে হেল্প করেন। এখন তারা এমন অঞ্চলে যেখানে আর্মি চাইলেও যেতে পারছে না। তো তখন আমি স্যারকে একটা আইডিয়া দিলাম যে স্যার আমরা যদি পুরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও টেক ওভার করে ফেলতে পারি, এরকম যে আপনারা বসে বসে অর্ডার দিবেন বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায়, আপনাদের অর্ডারে বিভিন্ন গ্রুপ কালেক্ট হবে যারা হলো প্রশাসনকে হেল্প করবে। এরকম হলো প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন মানুষের মানে উই কুড ক্রিয়েট সাম কাইন্ড অফ এ সিভিল ডিফেন্স। তো এই ধরনের আইডিয়া দিয়ে, এবং আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছিল যে আমরা যদি ওই সময় যারা সন্ত্রাসবাদী কাজ করছে আমরা যদি লিস্ট বানাতাম, কারণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অফিসার অলরেডি ডিপ্লয়েড ছিল। তা আমরা যদি ওখানে লিস্ট বানিয়ে প্রত্যেকটা মানে আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে এই লোকগুলোই ফিউচারে যে কোনো রাজনৈতিক দলের সাথে যোগ হয়ে কোনো টেররিস্টিক কাজকাম ওই আপনার প্রশাসনিক ভাবে করতে পারতো না। আমার কথা এটাই ছিল। তো স্যার আমাকে বলল আচ্ছা ফাইন, তোমার আইডিয়াস খুব ভালো, তোমাকে আমি একটা রেকর্ডার দিচ্ছি, তুমি এগুলো বলো, আমি দেখি চেষ্টা করি, বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোমার ইন্টেনশন খুব ভালো অ্যান্ড ইউ আর থিঙ্কিং ফর দ্য কান্ট্রি। বিকজ এই যে মারা বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের হয়ে আসছিল, মানে উই ক্যান লেট অল অফ দিস গো ইন ভেইন। তো আমি সেটা চিন্তা করে রুমের মধ্যে গেলাম, পুরা মানে সামওয়াট ক্লোজ টু দ্যাট আইডিয়া শেয়ার করলাম, ওই অডিওর মধ্যে রেকর্ডিং করলাম। তো করে আমি ভিতরে এসে এর মধ্যে কিন্তু আমি স্যারের কাছে আমার ফোনগুলো দিয়েছিলাম, আমি বুঝি নাই যে ফোনগুলো স্যার অন্য কারণে নিয়েছে। তো রুমে আসলাম, একটু পর দেখি যে স্যারের সাথে আরো 2-3 জন আসছে, এদেরকে আমরা বলি প্রভোস্ট। তো ওনারা আবার তখন কম ঢাকা যিনি কমান্ডার ঢাকা নেভাল এরিয়া, তো ওনার অফিস থেকে আসছেন এবং আমাকে বললেন যে আমাকে সেফটি দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য
অর্ডার আসছে হেডকোয়ার্টার থেকে, সো আমাকে একটা রুমে যে আপাতত একদম সেফলি রাখবে, ওখান থেকে আমার বের হওয়া নিষেধ। তো এই কথা বলে নিয়ে যাচ্ছে যখন, তখন আমার থেকে আমার ফোনের পাসওয়ার্ডটা চায়। তখন আমি বলেছি স্যার এটা এত উচিত হচ্ছে না, আমার ফোন নিয়ে নেওয়ার তো কোনো রিজন নেই, আমাকে যেহেতু প্রোটেকশন দিচ্ছে। তখন বলেছে যে আসলে আমাদের যে অর্ডার উই হ্যাভ টু ফলো দ্যাট। তো এটা বলে আমার ফোন টোন সব নিয়ে নিল। তখন আমি বুঝতে পেরেছি যে আসলে প্রোটেকশনে যাচ্ছি না কিসে যাচ্ছি এক আল্লাহ জানে। তো যাক, বিসমিল্লাহ বলে তাদেরকে ফলো করলাম। আই কমপ্লাই, আমি কোনো ধরনের নিউসেন্স ক্রিয়েট করি নাই। আমি একদম যেভাবে বলেছি ওইভাবে একটা রুমে গেলাম। ওই রুমে যে আমাকে কিছুক্ষণ যে অফিসার আমাকে নিয়ে গেলেন উনি কিছুক্ষণ কথা বললেন, তারপর রুমটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে। তো এর মধ্যে বাইরে একটা অফিসার বসেছিল, ওর থেকে ফোন নিয়ে জাস্ট আম্মুকে একটা মেসেজ দিলাম যে আম্মু মেবি আমাকে আটকায় ফেলা হচ্ছে, দোয়া করো, কাউকে আপাতত বলো না, দেখো কি হয়, তারপর যদি বেশি দেরি হয় তারপর জানাই। তো এর মধ্যে ওই অফিসার বেচারাও ধরা খেয়েছে। তো ওরও মনে হয়, ওকেও একটু ওয়ার্নিং মনে হয় লেটার দিয়েছে পরে। তো এরপরে কি করলো, এরপর আমার দরজার সামনে হলো ওই আপনার তালা মেরে দিল এবং 6 ঘন্টা পর পর যে কোনো অফিসার এসে ডিউটি করত। তো এই করতে করতে 1 দিন বের হলো, 2 দিন বের হলো, 1 সপ্তাহ বের হলো। ওই একটা রুমের মধ্যে আমি আটকানো। এখন শুধু হেঁটে বেড়াতাম আর নামাজ পড়তাম আর বলতাম আর কতদিন আর কতদিন। তো 1 সপ্তাহের পরে আমি আর বলাও বন্ধ করে দিয়েছিলাম এবং আমি স্টার্ট করলাম কি যে প্রত্যেকদিন রোজা রাখবো, জাস্ট একবেলা করে খাবো। এই করতে করতে প্রায় 16 দিন ক্রস হলো। হঠাৎ করে দেখি আমাকে বলে আরেকটা জায়গায় মুভ করবে। তো পরে আমাকে 300 ফিট নিয়ে গেল। আমি তো 300 ফিটে যখন নিয়ে যাচ্ছে আমি ভাবছি এই গেলাম মনে হয়, কারণ আসলে ওই টাইমে মেন্টাল সিচুয়েশন এরকম, কারণ আমরা তো 15 বছর দেখেছি যে কি হয়। তা আলহামদুলিল্লাহ আমার গায়ে কেউ হাত তুলে নাই। জাস্ট রাত্রেবেলা লাইট অফ করতে পারতাম না, লাইট অন করে ঘুমাতে হতো। আর এরপরে আমাকে 300 ফিটে বিএনএস ঢাকা, বর্তমানে আগে বিএনএস শেখ মুজিব ছিল, সেখানে নিয়ে যে আরেকটা রুমে রাখা হয়। সেই রুমেও পর্দা ছিল না, বাইরে থেকে এটা কয় তারিখ থেকে শুরু হলো? কয় তারিখ থেকে? অগাস্টের অগাস্টের 7 তারিখ থেকে। মানে জাস্ট মানে 2 দিন পরেই, মানে 1 দিন পরেই বলবো আর কি, 6-7। জি বলেন। জি, তারপর নিয়ে গেল অন্য জায়গায়। এরপর হলো অন্য জায়গায় নিয়ে গেল, ওখানে অফিসার্স ওয়ার্ডরুম বলে, মানে মেস টাইপ। তো ওইটার হলো 6 তলায় আমাকে একটা মাঝের রুম, ওখানে বাইরের কোনো বাতাস আসে না, সানলাইট মানে দূর থেকে দেখতে পারবেন যে সানলাইট উঠেছে, বাট ইউ ক্যান্ট গেট সানলাইট, ওর বাইরের বাতাসও তেমন ঢুকে না। সো ওইখানে একটা ফ্যান, একটা বিছানা, আর এই দরজা তালা মারা একটা অফিসার, মানে প্রত্যেক 6 ঘন্টা পর পর অফিসাররা আসে যায়। আর বাইরের থেকে একটা স্পটলাইট দেওয়া ছিল, স্পটলাইটটা মারতো ভিতরে, যাতে আমি ভিতরে লাইট অফ করলে ওটা, মানে ওই যে আপনার ইন্টেরিয়রের ডিজাইনের যে স্পটলাইট গুলো থাকে ওটা আমার দিকে ঘুরিয়ে দিয়েছে। তো এইভাবে প্রায় সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত আমি এইভাবেই কাটালাম। তো এর মধ্যে আমার মার সাথে আমার কোনো কথা হয় নাই, কোনো অফিসার এসে আমার তদন্ত করে নাই, কোনো ধরনের, মানে এমন হয় নাই যে আমার কোনো কোর্ট মার্শাল চলছে অথবা আমার কোনো ইনকোয়ারি চলছে, নাথিং। ইট ওয়াজ সিম্পলি জাস্ট মি ইন দ্য রুম অ্যান্ড ডুইং মাই থিংস। কখনো কখনো বই চেয়েছি, বইগুলো পাইনি, কোরআন চেয়েছিলাম, কোরআন দিয়েছে। এই তো এই করে 20 তারিখ আমাকে হঠাৎ করে এসে খুলে দিল, দিয়ে বললো যে তোমাকে এখন আমরা হাজী মহসিনে নিয়ে যাব, বের হয়ে অনেক কিছু দেখতে পারবা, বাট ডোন্ট রিয়াক্ট, আগে সিচুয়েশন বুঝো, দিস ইজ এ সেকেন্ড চান্স গিভেন ইন ইউর লাইফ। মানে আমাকে বিভিন্ন ভাবে বোঝানো হলো যে ডোন্ট ডু এনিথিং ইন রাশ, আগে বুঝো বাইরের সিচুয়েশন। তো আমি আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহ বের হলাম ওনাদের সাথে। তারপর দেখি যে হাজী মহসিনা যে আমার মার হাতে তুলে দিল, দিয়ে বললো যে ভাবি আপনার হাতে তুলে দিলাম। তো যখন তুলে দিল তখন আবার আম্মুর সামনে আমাকে বলছে যে তুমি যদি এরকম নিউসেন্স ক্রিয়েট করো তাহলে কিন্তু আমাদের জেল করে আরো বড় পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে, দ্যাট কুড বি অলসো হ্যাঙ্গিং ইউ এন্ড থিংস লাইক। সো এরপরে আরেকটা জিনিস বললো, সেটা হলো যে তুমি ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাথে এবং তার ফ্যামিলির সাথে কোনো ধরনের কানেকশন আর মেনটেন করবা না। এটা কেন বলেছে আমি এখন পর্যন্ত জানি না, হয়তো ওনারা ভেবেছিল যে আমি হয়তো কোনো সংগঠনের বা ওনার সাথে কোনো কিছু প্ল্যান করেছি, আই ডোন্ট নো।
তো পরে আম্মুর থেকে জানতে পারলাম যে আম্মু হলো এর মধ্যে অনেকবার বেজে গিয়েছিল আমার খোঁজে। আম্মুকে প্রথমে বলেছে যে আমি নাই, পরের যখন বলেছে যে আছি, এরপর আম্মুকে বলে যে আমি বলে জঙ্গি সংগঠনের সাথে ছিলাম, আমি বলে জামাত ইসলাম করি, আবার অনেক সময় বলে হিজবুত তাহরির করি। মানে অ্যাজ ইফ বাংলাদেশে একটু দাঁড়িয়ে রাখলে, একটু ইসলামিক কথা বললে আর মানুষের পক্ষে দাঁড়ালে সব হয় জামাত, হয় হিজবুত তাহরির, অথবা যে কোনো সংগঠন যেটার সাথে জঙ্গি অ্যাড করতে পারবে। মানে একটা আজব দেশে আছি। যাই হোক, আজব দেশ তো না, দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু দেশের 1-2% একটু প্রবলেমেটিক। যাই হোক, তা আলহামদুলিল্লাহ এরপর আমার তো মা আমাকে একটু জানতে চাই যে ব্রিগেডিয়ার আজমি প্রসঙ্গটা কেন আসলো, পরে কি আপনি বোঝার চেষ্টা করছেন? ব্রিগেডিয়ার আজমের প্রসঙ্গটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করি নাই। যেহেতু আমাকে ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করেছিল, আমি তেমন কিছু বলি নাই। বাট আমার বন্ধু তো ওনার ছেলে, তো আচ্ছা, ওকে এমনি বলেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তোদেরকে কি কিছু বলেছে এরকম যে আমার থেকে সেফ থাকা আর সামথিং? তো তখন বললো যে না, এরকম কিছু হয়নি। তো আমি বুঝলাম না কেন আমাকে সেটার সাথে ইনক্লুড করেছে। আমি যতটুকু বুঝতে পারছি যে আমাকে পক্ষপাতিত্ব করার জন্য একটা ছাঁচে তো ফেলতে হবে, মেবি এটা আরেকটা ছাঁচ ছিল। অর্থাৎ আপনি ধরেন 7 তারিখ থেকে 45 দিন আপনি একরকম জেলেই ছিলেন বলা চলে, নৌবাহিনীর জেলে। জি। এক্স্যাক্টলি। তারপরে আপনাকে এটা জেল থেকেও বাজে, টু বি অনেস্ট, কারণ আমি কারোর সাথে দেখা করতে পারিনি। আমার মা ভেবেছিল আমি মারা গিয়েছি। ইভেন আমার মা মনে হয় সেক্রেটারিয়েটে গিয়েছে, যে বলেছে যে আমার ছেলের লাশটা দেয়, এরকম একটা অবস্থায়। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আপনি আসলেন, আপনার মায়ের সাথে বাসায় আসলেন, তারপরে? পর হলো আম্মুর সাথে, আমাকে ওই দিনই পোস্টিং দিল হলো কাপ্তায়। তা আমার মাকে নিয়ে জাস্ট বাসায় একটু ঢু মেরে, আমার আবার মংলায় আগে পোস্টিং ছিল, মংলায় যাওয়া লাগলো। মংলা থেকে কাগজপত্র কালেক্ট করে ডিরেক্টলি আম্মুকে নিয়ে চলে গেলাম হলো কাপ্তায়। তো কাপ্তায়ে যে আম্মুকে নিয়ে 1 সপ্তাহ ছিলাম। এর মধ্যে রিসিপশন ওয়াজ ভেরি ওয়ার্ম, কেউ খারাপ কিছু বলে নাই। বাট আস্তে আস্তে বুঝলাম যে ওই যে ওখানে যে গোয়েন্দা সংস্থা, এটাকে বলে ফিল্ড ইন্টেলিজেন্স, ওনারা একটু আমাকে নিয়ে খুব তৎপর, যে আমি কই যাই খাই। মানে ওনারা ভাবতো যে আমি বুঝতেছি না, বাট আমার আলহামদুলিল্লাহ ওখানে যে সব মানুষ ছিল যারা আশেপাশে, যাদেরকে ওরা জিজ্ঞেস করতো, ওরা এসে বলতো যে স্যার আপনাকে নিয়ে এত কি, আপনি তো মানে রাইট পক্ষেই ছিলেন, আপনাকে কেন এগুলো করতেছে। যাই হোক, তা আমি বললাম যে হয়তো তাদের চিন্তা যে আমি হয়তো মানে রং কিছু করেছি। তো এই করতে করতে আমি অনলাইনেও তখন বেশি যাইনি। তো 1 সপ্তাহ পর আম্মু যখন চলে গেলেন, তখন আমার প্রিভিয়াসলি একটা মানে বোর্ড অফ ইনকোয়ারি হয়েছিল, এটা হলো আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। তো ওইটার যে প্রেসিডেন্ট ছিলেন, উনি আবার আম্মুকে কেন জানি ডাকলেন, বললেন যে ওনাকে বলে চিফ বলেছে আমার মায়ের সাথে কথা বলতে। তো ওখানে কথা বলতে যে আমার মাকে বলেছে যে আমার বলে আমার এই 45 দিন থেকেও হতে পারে মাথায় প্রবলেম হয়ে গিয়েছে, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি, আমি ফ্যানের সাথে ঝুলে মারা যেতে পারি, গর্তে পড়ে মারা যেতে পারি, হাতির পাড়া খেয়ে মারা যেতে পারি, যেহেতু কাপ্তাই অনেক হাতি আছে, পানিতে ডুবে মারা যেতে পারি কাপ্তাই লেকে। মানে I don't know why he said all these things, but it sounds like an indirect way of saying যে আপনি আপনার ছেলেকে কন্ট্রোল রাখেন, না হলে মনে হয় কিছু একটা হতে পারে। মানে এটা নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল নাজমুল বলছেন আপনার মাকে? হ্যাঁ, উনি ডিরেক্টলি বলেন নাই। মানে আমার যে আগে একজন বোর্ড অফ ইনকোয়ারি করেছিলেন, ওই ব্যক্তি বলেছেন যে ওনাকে আমার চিফ পাঠিয়েছে। আচ্ছা, আবার ওই ব্যক্তি এইটা বলেছে, সাথে আবার এটাও বলে যে আমার চিফ বলে আমাকে খুব পছন্দ করে। তো মানে ভেরি কনফ্লিক্টিং কথাবার্তা। তো আল্লাহ নোজ বেস্ট যে তারা আসলে কি ভেবে কি বলেছে। তো এরপরে হলো যেহেতু এটা হয়ে গেল, এরপর আমি কিছুদিন চুপচাপ ছিলাম। তো নর্মাল চাকরি করছি, বাট সব জায়গায় দেখি যে আমাকে একটু ডিস্টেন্স করা হয়, মানে সবাই একটু বুঝে শুনে মিশে, অ্যাজ ইফ আমি মনে হয় কামড় দিব, এরকম একটা অবস্থা। তো ওইখানে অনেকেই আমার ওই যে আমাকে নিয়ে যে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল যে আমার বলে 5টা 6টা বিয়ে, হ্যান ত্যান, এগুলো। তা আমি বলেছি যে স্যার, তাহলে 5টা 6টা বিয়ে থাকলে এগুলো বের করে আনেন, যে 5টা 6টা মেয়েকে। আপনারা তো বুঝেনি 15 বছর যে হাসিনা যে স্টাইলে চলতো, এটাই করা হয়েছে। এবং স্যাড পার্ট ইজ যে আমি তখন জানতে পারি যে বিভিন্ন বেইজে
অন্যান্য অফিসাররা এবং তাদের ওয়াইফরা তো অনলাইনে যে পোস্ট করেছে আমার বিরুদ্ধে মিথ্যা কথা, এরপর বলে বিভিন্ন বেজের কমান্ডিং অফিসার, বিভিন্ন জাহাজের কমান্ডিং অফিসার, তারপর ইভেন নেভাল একাডেমির ক্যাডেটদেরকে যে প্রশিক্ষণ অফিসার থাকে সেও বলে যে একটা ক্লাসে যে বলেছে তোমার এই স্যারকে কিন্তু ফলো টলো করো না, এ বলে ভালো না। মানে যা বুঝতে পারলাম যে আমার যে টার্গেট ছিল যে আমি হলো অ্যাওয়্যার করব, সেই অ্যাওয়্যারকে যতভাবে নষ্ট করা যায় দে ট্রাইড দেয়ার বেস্ট। এবং এরপরে এইগুলো যখন জানতে পেরেছি তো আমি আস্তে আস্তে দেখলাম যে আসলে আমার যে অনলাইনে উপস্থিতি একদমই নাই, এটা আসলে মানুষের কথাবার্তা আসলে সত্য করে দেয়। তো তখন আমি ছুটি নিয়েছিলাম, মাঝখানে আমার বাবা তো মারা গিয়েছে, ওনার কাগজপত্র গুলো করা হয়নি, তো ওই ছুটি নিয়েছিলাম সেটার জন্য। এর মধ্যে আবার 21শে নভেম্বর পড়ে গিয়েছে। তা আমার বাবার পক্ষ থেকে, মানে আমার বাবার জন্য চিফ অ্যাডভাইজারের অফিস থেকে একটা ইনভিটেশন এসেছিল। তা আব্বু যেহেতু বেঁচে নেই, আমার মা যাবে, মা তো অসুস্থ। তো মা আবার ডিজিএফআই তে কল করে জিজ্ঞেস করেছিল যে আমার 2 ছেলে যেতে পারবে কিনা। তা আমাকে আম্মুকে বলেছে যে যেতে পারবে। তা আমরা আম্মুকে নিয়ে শুনতাম, আমি যেহেতু সার্ভিং অফিসার আমি ড্রেস পরে গিয়েছি। তা আম্মুকে নিয়ে ড্রেস পরে যে পুরা প্রোগ্রামটা ভিজিট করে চলে আসলাম। এসে যখন বেজে ফিরেছি হঠাৎ করে আমাকে বলে যে তুমি কেন গিয়েছো, তোমাকে কে যেতে বলেছে, তুমি ছুটিতে ছিলা, কেন যাবা, মানে বিভিন্ন কোশ্চেন্স, যে তুমি তো কোনো পারমিশন পাও না। আমি বললাম যে স্যার ইনভিটেশন ছিল। এর মধ্যে আমি যেহেতু একটু প্রেসারে আছি তাই থট যে আচ্ছা আমার ইন্টারনেটে ভিজিবিলিটি একটু বাড়ানো উচিত। তো অনেক অফিসারই ছবি পোস্ট করে, অফিসারদের ফ্যামিলি, অফিসারদের ওয়াইফ, দেখবেন যে সবাই সবার কিন্তু ড্রেস ওয়ালা ছবি পোস্ট করে। তা আমিও ওইটা ভেবে আমি ভাবলাম যে আমিও তো অফিসার, আমি পোস্ট করলে সমস্যা। তো আমি 21শে নভেম্বরের ছবিটা পোস্ট করলাম এন্ড মানুষ খুব খুশি হলো। অনেকে বললো যাক আলহামদুলিল্লাহ ইন্তিসার ভাই বেঁচে আছে। আলহামদুলিল্লাহ অনেককে ম্যাক্সিমাম পজিটিভলি আমাকে রিসিভ করেছে। তো যা বুঝলাম এটা আমার অথরিটির হয়তো পছন্দ হয়নি। তারই 1 মাস পর ডিসেম্বরে আমার এগেনস্টে একটা চিঠি আসলো যে আমি বলে নিয়ম বিধি ভেঙেছি, আমি হলো আমার ছবি পোস্ট করেছি। এর মধ্যে আমি আবার একটু বঙ্গবন্ধুর বিরুদ্ধেও লিখেছিলাম, শেখ মুজিবের বিরুদ্ধে, এবং ইন্ডিয়ার যে বাবরি মসজিদ ভেঙেছিল এইগুলোর এগেনস্টেও লিখেছিলাম। এন্ড আই ওয়াজ ট্রাইং টু বি কাইন্ড অফ অ্যাক্টিভ। এবং অনেস্টলি যদি বলি, ইট ওয়াজ নট যে আমি আসলে প্রশাসনের বিরুদ্ধে বা আমার নৌবাহিনীর বিরুদ্ধে কোনো কি বলবো যে এমন কোন আচরণ দেখিয়েছি যে দেখ এবার কি করে নিবি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম ছিল যে আমি ভেবেছি যে নতুন বাংলাদেশ, আমি তো 45 দিন ছিলাম না, এর মধ্যে হয়তো মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, মেবি এই ধরনের কথা এখন অ্যাকসেপ্টেবল। তো তখন আমি যে ওখানে এইরকমই পোস্ট গুলো দিয়েছি, বাট স্যাডলি টু মাই নলেজ ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। অ্যান্ড এটা নিয়ে আরেকটা বোর্ড অফ ইনকোয়ারি বসলো। এই বোর্ড অফ ইনকোয়ারি বসে চললো প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। তো ওইটার কোনো ডিসপোজালও আসেন। তো এটার ডিসপোজাল আসে নাই। ফাস্ট ফরওয়ার্ড গতকালকে আমাকে হঠাৎ করে অফিস আওয়ার শেষ, আমি সারাদিন অফিস করলাম, 3টার সময় আমার কমান্ডিং অফিসার আমাকে ডেকে বললো যে তোমার নামে একটা চিঠি আসছে, ইউ হ্যাভ বিন ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস। তা আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, আই ওয়াজ ওয়েটিং যে আসলে চিঠিটা কি দেখি। তো যখন ডিসমিস ফ্রম দ্য সার্ভিস বলছে আমি হাসছি, বিকজ আই নিউ যে আমাকে এত সহজে পার হতে দিবে না। বাট তারপরও ভাবছিলাম যে কি রে, পার পেয়েও যেতে পারি ইফ ইটস দ্য নিউ বাংলাদেশ। বাট স্যাডলি সাম ওল্ড এলিমেন্টস আর স্টিল দেয়ার। তো এরপর চিঠিটা পড়লাম, চিঠিটা পড়ে দেখি যে বাহ, এর মধ্যে কোনো রিজনিংও লেখা নেই। আমাকে হঠাৎ করে ডিসমিস ফ্রম সার্ভিস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, মানে হলো মিনিস্ট্রি অফ ডিফেন্সের চিঠিতে আমাকে ডিসমিস করেছে। এই করে এই যে আজকে আপনার সামনে। এখন কিছু মানুষের প্রশ্ন হতে পারে যে আপনি সেই যে সেপ্টেম্বরে বের হলেন, এরপর থেকে আপনি আপনার পক্ষে তো কোনো কথা বললেন, মানে আমাকে নিয়ে অনেক ধরনের অনেক অ্যালিগেশন ছিল, আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা ছিল। তারপর অনেকে আবার বলেছিল যে আমি বলে চাকরি বাঁচাতে বলে আন্দোলনে জয়েন করেছি। তো এই বিষয়ে আমার সবার কাছে একটা প্রশ্ন, যে আপনারা তো 15 বছর দেখেছেন কম বেশি, চাকরির কি এতই মায়া একটা মানুষের হতে পারে যে সেটার জন্য সে জান দিয়ে দিবে?
মানে আমার তো ওই দিন যদি হাসিনা বেঁচে থাকে, আমার তো জান মানে থাকার আর কোনো উপায় নেই। মানে বেঁচে থাকে মানে সে যদি দেশে থাকতো, উড আই বি লিভিং ইভেন? আয়না ঘরটার বাদ দি, আই উড নট বি ইভেন অ্যালাইভ। অ্যান্ড আমার ছোট ভাই, মানে আমার বের হয়ে যাওয়ার পর আমার ছোট ভাইকেও বাসা থেকে বের করে দিতে হয়েছে আম্মুর, কারণ আমার বাসায় বারবার হলো আপনার আম্মু বলেছে যে ডিবি থেকে এসেছে বলে, তারপর ইন্টেলিজেন্সের লোকরা এসেছে, আমার ইন্টেলিজেন্সের লোকরা এসেছে, ইভেন ছেলে পেলে এলাকার যারা হলো আওয়ামী লীগ করতো এরাও এসে ঘুরঘুর করছিল। তো আম্মু ভয় পেয়ে আমার ভাইকে বের করে দিচ্ছে। তো আমি না কি এগুলো বুঝিনি? আমার সার্ভিং অফিসার, আমি কি বুঝতাম না যে হোয়াট আর দ্য রিপারকাশনস অর হোয়াট আর দ্য আউটকামস দ্যাটস গোয়িং টু কাম? তো একটা মানুষ কিভাবে চাকরি বাঁচাতে যে, এন্ড আলহামদুলিল্লাহ আই কাম ফ্রম এ গুড ফ্যামিলি। যদিও আমার বাবার লাইফেও মোর অর লেস অনেক কষ্ট গিয়েছে, বাট আমি আলহামদুলিল্লাহ আমার যোগ্যতা দিয়ে যদি চাকরি নাও থাকতো, ফর এক্সাম্পল ইফ দ্য অ্যালিগেশনস ওয়ার ট্রু, আমার সুন্দর জীবন চলে যেত। ওয়াই উড আই গো এগেইনস্ট মাই কমফর্ট, তাই না? রাইট। না ওই সময়টা আসলে ধরেন সবাই তো ফিল করছিল হাসিনার এই বিষয়টা, বিশেষ করে সৈনিক, মিড লেভেলের অফিসার, আমি যেটা বলছিলাম আমি প্রথমে যে উপরের লেভেলের 1-2-3% বাদে। তো এবং আপনার এই ভিডিওটার যে ইম্প্যাক্ট, অ্যাকচুয়ালি তারই একটা ধারাবাহিক সাফারিংস আপনাকে পোহাতে হলো, এবং আপনি অবশেষে বরখাস্ত হলেন, আপনি মুক্ত হয়ে গেলেন বলা চলে আর কি। মানে এই গ্যাঞ্জামের মধ্যে না থেকে মুক্ত হয়ে যাওয়া ভালো আর কি। তা আল্লাহ জানেন যে এর পেছনের আপনাকে দিয়ে ওনার কি উদ্দেশ্য, কি পরিকল্পনা। তো ধরেন এরকম ধরেন আমরা ওই সময় কিন্তু দেখেছি যে অনেকেই প্রতিবাদ করেছেন, অনেকে লিখেছেন, পোস্ট দিয়েছেন, আমরা অনেক ছবি দেখেছি যে ইউনিফর্ম পরে অনেকে শেখ মুজিবের মূর্তি ভাঙতেছে, অনেক শেখ হাসিনার ছবি নামায় ফেলতেছে। আপনি কি আর কোনো ইনসিডেন্টের খবর কি আপনার কাছে আছে যে আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তাদের এই যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের কারণে বা ছবির কারণে বা লেখালেখির কারণে? ওয়েল, আমি একটা নিউজ পেয়েছিলাম, বাট এটা আমি কনফার্ম করতে পারি নাই। সেটা হলো এই যে আনিসুল, ওই যে আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রীকে যে ধরা হয়েছিল, এটা আসলে ইট ওয়াজন্ট প্ল্যান। মানে এই ধরা যে পড়ে গিয়েছে, অলসো এই যে সালমান এফ রহমান, এরা দুইজন যে ধরা পড়েছে, দে ওয়ার ক্যাপচার্ড আই বিলিভ মিস্টেকেনলি, এন্ড আই ওয়াজ টোল্ড সো। ইট কুড বি অলসো আ রুমার, বিকজ আমার কাছে প্রমাণ নেই, বাট আইভ হার্ড যে ওই অফিসার যারা হলো ওইটা নিয়ে কাজ করছিলেন, দে ফেসড রাফ টাইম। অ্যান্ড তাছাড়া যদি ডিফেন্সের ভিতরে বলেন, যেমন আমার আর্মির কিছু চেনা লোক ছিলেন যারা, এখন প্রবলেম হয়েছে কি যে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিল না, আমি শোনা কথাগুলো শুনেছি। এবং মোস্ট অফ দ্য পিপল যারা হলো ওই ধরনের খুব অ্যাক্টিভলি কিছু একটা করেছে, দে ডিড ফেস সাম কাইন্ড অফ এ, ওই যে অ্যাজ ইফ দেখানো হয়েছে যে এটা ইমোশনাল ছিল, ইট ওয়াজন্ট অ্যান আইডিওলজিক্যাল থিং। মানে বারবার জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমি অ্যাজ ইফ খুব ইমোশনাল হয়ে আমার ইম্যাচুরিটির জন্য এই কাজটা করেছি, অ্যাজ ইফ আই ডিডন্ট ওয়ান্ট আ বিগার গোল টু বি সার্ভ। না কিন্তু স্যার আমাদের কাছে ধরেন এরকম অনেক তথ্য আছে, আমাদের কাছে অনেকেই যোগাযোগ করে, যেমন আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তেমনি প্রচুর অভিযোগ অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি, যেগুলো আমরা হয়তো পর্যায়ক্রমে আনবো। তো আমি একটু আপনার বাবা সম্পর্কে জানতে চাই। আপনার বাবা সেনাবাহিনীতে কোথায় কিভাবে সার্ভ করেছেন, কতদিন সার্ভ করেছেন, জাস্ট একটু সংক্ষেপে যদি একটু বলেন। আমার বাবা হলো 1986 এর ব্যাচ, উনি হলো 85 এর ব্যাচ, উনি হলো 87 এ হলো কমিশন পেয়েছেন 17th লং কোর্সে। তো উনি হলো শেখ হাসিনার আমলে বীর প্রতীক পাওয়া, 95 এ শান্তি বাহিনীর এগেনস্টে, এবং এরপরে হলো এসএসএফ এ ছিলেন শেখ হাসিনার আমলেও, আবার বিএনপির আমলেও উনি এসএসএফ এ ছিলেন। এরপর থেকে আমার বাবা হলো হালকা একটু স্যান্ডউইচ হয়ে যান, বিকজ দুই আমলেই ছিলেন অবভিয়াসলি। তো এরপরে হলো আমার বাবা 2009-এ আমার বাবার একজন কোর্সমেট মেজর শাহির, ওনাকেও এরকম 1 ঘন্টার মধ্যে বরখাস্ত করে দেওয়া হয়। এবং ওই সময় থেকে আমার বাবা কিন্তু ওনাকে নিয়েও খুব কষ্ট পেতেন,
এবং এর পর্যায়ক্রমে আমার বাবা হলো যখন ইবিআরসি রেকর্ড উইং এ ছিলেন, আমার বাবার কাছে অনেক রং ভাবে ইন্টেন্ডেড টাকা পয়সা এসেছে যাতে রংলি কাউকে নেওয়া হয়। তো এগুলোর বিরোধিতা করতে করতে আমার বাবাকে আসলে টার্গেট করা হয় কম বেশি, এন্ড ইভেনচুয়ালি তার চাকরি চলে যায়। কিছু পার্সোনাল ইস্যুজও দেখানো হয়, মানে প্যাচগোজ দিয়ে যা করা হয় করে আব্বুকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়। এবং 2016 আব্বু আবার ওইটাকে কি বলে পিএনজি হয়ে যায়, অবাঞ্ছিত। তো এই অবাঞ্ছিতটা আবার খুলে যায় হলো এই 5 অগস্টের পরে। 21শে নভেম্বরের ফার্স্ট ইনভিটেশন ছিল আফটার অল দিস ইয়ার্স, এবং এই জন্যই আমরা সবাই খুব উৎসাহিত হয়ে গিয়েছিলাম। দুঃখজনক এইটাই যে আমার বাবা বেঁচে ছিল না পাওয়ার জন্য। না, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনার বাবার নাম এবং পজিশনটা কি ছিল সর্বশেষ? আমার বাবা ছিল মেজর রিটায়ার্ড KSM এজাজ আফজাল বীর প্রতীক। তো আমরা আশা করি নিশ্চয়ই তিনি উত্তম প্রতিদান পাবেন দেশের প্রতি ভালোবাসা এবং তার সততার জন্য। তো ইন্তিসার, আপনার এখন পরিকল্পনা কি? অর্থাৎ আপনি তো এখন ফ্রি বার্ড, বা আপনি আর কোনো কিছু আশঙ্কা করেন কিনা যে আজকে ধরেন আপনি আমার সাথে যে ইন্টারভিউ দিচ্ছেন এর পরবর্তী কোনো কনসিকুয়েন্সেস আপনি ভাবেন কিনা, বা আপনার কোনো আহ্বান আছে কিনা? কারণ হচ্ছে ধরেন আমরা হাসিনাকে যেভাবে আমরা সরিয়েছি, যেভাবে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, সেই জায়গাটায় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু হাসিনাপন্থী কিছু বাহিনীর লোকজন, কিছু মন্ত্রণালয়ের লোকজন, কিছু অর্থাৎ সিভিল অ্যান্ড মানে কি বলবো মিলিটারি, এই দুটো জায়গায় কিন্তু আমরা দেখছি যে তারা এটাকে ভুন্ডুল করার চেষ্টা করছে, তারা এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তো সেই জায়গাটা থেকে আপনার কোনো আহ্বান বা আপনার কোনো বক্তব্য আছে কিনা? আপনার একটু মন্তব্যটা নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। জি আছে। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমার যে মেইন টার্গেটটা ছিল সেটা হলো টু মেক অ্যান এক্সাম্পল, যে জুনিয়র অফিসার্স, সেলার্স, আমরা যদি চাই উই ক্যান মেক আ বেটার বাংলাদেশ। আমি সিনিয়র অফিসারদের সবাইকে খারাপ বলছি না, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। জুনিয়ররা অন গ্রাউন্ডে থাকে, উই ক্যান মেক এ ডিফারেন্স। এন্ড আলহামদুলিল্লাহ আপনার মানে অনেকে যাই বলুক সিনিয়র লেভেল কি করেছে, 5th অগস্টের পসিবিলিটি অনেকটা বেড়ে গিয়েছে বিকজ অফ দ্য জুনিয়র অফিসার্স অ্যান্ড দ্য সোলজার্স অ্যান্ড সেলার্স অ্যান্ড এয়ারম্যান। তো আমি বলবো যে আমি যে এক্সাম্পলটা ক্রিয়েট করতে চেয়েছি, এবং আমার পরপর আরো অনেক জুনিয়র্স অনেক ধরনের এক্সাম্পলস ক্রিয়েট করেছে, এবং 3 তারিখেও দেয়ার ওয়ার সার্টেন অফিসার্স যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলছে। দিজ এক্সাম্পলস আর দ্য এক্সাম্পলস ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। এবং আমাদের এটা মনে রাখতে হবে, আমি নট অ্যাজ এ লাভার অফ বিএনপি, বাট আমি মন থেকে খুব পছন্দ করি হলো জিয়াউর রহমানকে। ওনার কিছু আইডিয়াস আছে, ওয়ার কান্ট্রি কেম ফার্স্ট, এই জিনিসগুলো উই হ্যাভ টু রিমেম্বার নো ম্যাটার হোয়াট। এবং আরেকটা যে অংশ আছে, আপনি বললেন যে আমি কি কিছু আশঙ্কা করছি কিনা। 15 বছরে তো দেখেছি আমরা যে কি হয়, পিপল হু স্পিক আউট। তা এখন আমার টার্গেট হলো আই উইল কিপ অন স্পিকিং আউট, এবং আই নো এরপরে কি হতে পারে। আই এম রেডি ফর দ্যাট, এন্ড ইনশাআল্লাহ আল্লাহ ইজ দেয়ার, রাখে আল্লাহ মারে কি। বাট আমাদের সকলের একত্রিত হয়ে উই হ্যাভ টু রুট আউট অল দিস পিপল যারা হলো মার্ডারারের সাপোর্টার। পলিটিক্স একটা জায়গায়, পলিটিক্স ইজ ফাইন, বাট ওয়েন ইট কামস ডাউন টু মার্ডার অ্যান্ড টেকিং অ্যাওয়ে দ্য রাইটস অফ পিপল, দ্যাট ইজ ওয়েন উই হ্যাভ টু স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক ফর দ্য রাইট। বিকজ সেটা একটা মুসলিম হিসাবেও দায়িত্ব, সেটা জনগণেরও দায়িত্ব। এবং জনগণের জন্য সবচেয়ে বড় যেটা, আজকে এটা বলেই শেষ করতে চাই, এবং এর মধ্যে আমি ডিফেন্স পার্সোনালদেরকেও ইনক্লুড করব। ফার্স্ট পয়েন্ট ডিফেন্স পার্সোনালের জন্য লাস্ট, যে জাস্ট বিকজ আপনার পিছুটান আছে, জাস্ট বিকজ আপনার ডিওএইচএস এর বাড়ি হবে, আপনার 30 লক্ষ টাকার লোনের গাড়ি হবে, তার জন্য একটা মানুষকে মেরে ফেলা কোনো রাইট নাই কারো। জাস্ট বিকজ আপনি বলছেন যে আপনার ডিউটি, দ্যাটস ওয়াই ইউ ক্যানট গো টু ডিজিএফআই অ্যান্ড রুইন সামওয়ানস লাইফ। আপনি এনএসআই যে কারো লাইফ নষ্ট করতে পারেন না, আপনি র্যাবে যে কাউকে মেরে ফেলতে পারেন না বিচার ছাড়া, জাস্ট বিকজ ইউর হায়ার আপ সেড সামথিং। এটা গেল এক। অ্যান্ড সেকেন্ড পার্ট যেটা, আই লাভ সামথিং রুজভেল্ট সে। রুজভেল্ট ছিলেন থিওডর রুজভেল্ট, উনি বলেছিলেন যে একটা মানে
জনগণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো টু বি ইনভেস্টেড ইন পলিটিক্স অফ দ্য কান্ট্রি। প্রত্যেকটা জনগণ। কেন জানেন? কারণ আপনি যদি আপনার রাইটস, আপনার দাবি, আপনার মানে জাস্টিস আদায় না করতে পারে, এবং ইট ইজ এ পার্ট অফ ইয়ার পলিটিক্স, তাহলে কোন একজন অযোগ্য ব্যক্তি এসে আপনার দাবি, আপনার রাইটস, আপনার জাস্টিস লঙ্ঘন করবে। Therefore, this is that moment where we have to be very aware and be involved in politics. Some way or the other, we have to be a part of the politics. আমাদের সকলের একত্রিত হয়ে দেশটাকে চেঞ্জ করতে হবে, সেটা হোক ভিতরের স্বৈরাচার থেকে অথবা বাইরের কোনো পাওয়ার থেকে, ইফ ইউ নো হোয়াট আই মিন। এবং এটা দিয়ে আমি শেষ করতে চাই। আর নিশ্চয়ই আল্লাহ আমাদের না, আল্লাহ অবশ্যই আমাদের সহায় এবং আমাদেরকে সাহায্য করবেন। ইন্তিসার, আপনাকে ধন্যবাদ। লেফটেন্যান্ট বরখাস্ত ইন্তিসার, এখন তো আপনি কিন্তু এই বরখাস্ত শব্দটা ব্যবহার করবেন, কিন্তু অনেকে অতীতে ব্যবহার করতো না, যেমন হ্যাঁ, বরখাস্ত ব্র্যাকেটে লাগাই দিবেন আপনি। এবং আসলে আমরা একটা ভয়ের শাসনে ছিলাম তো 15-16 বছর। এই ভয়ের শাসন থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম। মূল জায়গাটায় সরে গেছে, কিন্তু তার যারা অনুসারী তারা এখনো সেই ভয়ের শাসনটাকে আসলে জারি রাখতে চায়। এবং আপনাদের মতো সাহসী যারা তরুণ আছেন, আমার মনে হয় যে তারা যতটুকু সাহসিকতায় ভর করে এখনো আছেন, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সেই ভয়ের শাসন থেকে বের হয়ে প্রকৃত জনগণের অধিকারের যে শাসন, প্রকৃত অধিকারের যে রাষ্ট্র, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। ইন্তিসার, ভালো থাকবেন। নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। লেফটেন্যান্ট ইন্তিসার, যিনি বরখাস্ত হয়েছেন 18ই মে, ধারাবাহিকতা হচ্ছে 5ই আগস্টে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে তাকে আসলে বরখাস্ত করা হলো। এরকম দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে এই সৈনিক কত কষ্ট করেছে এবং কত কিছু তিনি আমি বলবো যে তার পরিবার এবং তার নিজের জীবনের হুমকি রেখে তিনি রাজপথে নেমেছিলেন। কারণ তার কাছে একটা দায়বদ্ধতা ছিল, কারণ সে একটা মানুষ হয়ে কিভাবে সে আরেকটা মানুষের এইভাবে মৃত্যু দেখতেছিল। এই যে ছাত্রদের লাশের মিছিল, রক্তপাত, গুলি, নির্দ্বিধায় গুলি করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছিল, এগুলো একজন সৈনিক হিসাবে তিনি মেনে নিতে পারেন নাই, যার কারণে তিনি ইস্তফার মাধ্যমে রাজপথে নেমে এসেছিলেন। কিন্তু হাজারো আরো সৈনিক ছিল, অনেকে হয়তো বাধ্য হয়ে করেছে, কিন্তু তার মতো পদক্ষেপ, তার মতো সাহসী সিদ্ধান্ত কেউ নিতে পারে না। এই জন্য এই ভাইকে আমরা সেলুট জানাই এবং ছাত্রদেরকে বলবো তাকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দেওয়ার এবং তার চাকরি কয়েকটি প্রমোশন দিয়ে তাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হোক। কারণ তার মাধ্যমে সে শিখিয়েছে যে সরকারে থাকার পরও কিভাবে অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে জনগণের পাশে দাঁড়ানো যায়। তাই আমরা চাইবো এই সৈনিককে অতি দ্রুত চাকরি ফিরিয়ে দিয়ে তাকে প্রমোশনের মাধ্যমে